ইতালি কি সত্যি 2026 সালে 10,000-এর বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছে? মেলোনি সরকার নতুন পরিকল্পনায় কি ইতালিতে থাকা হাজার হাজার ডকুমেন্টবিহীন মানে অবৈধ অভিবাসীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা? নতুন ইউরোপীয় আইন কি প্রত্যাবর্তনকে আগের চেয়ে সহজ করে দেবে, নাকি আদালত আবারও এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবে? স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে, যেগুলো বর্তমানে ইতালিতে বসবাসরত অধিবাসী এবং বিশেষ করে ডকুমেন্টবিহীন অবৈধ অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন যা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মেলোনি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এখন অবৈধ অবস্থানে থাকা অধিবাসীদের প্রত্যাবর্তন বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা। সবচেয়ে আলোচিত বিষয়টি হলো ইতালি 2026 সালের মধ্যে 10,000-এর বেশি প্রত্যাবর্তন সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। মন্ত্রীর দাবি অনুযায়ী ইতালির ইতিহাসে এর আগে কখনো এত বড় সংখ্যায় প্রত্যাবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 10,000 সংখ্যা কি বাস্তবসম্মত? আর যদি বাস্তবসম্মত হয়, তাহলে এর প্রভাব ইতালিতে থাকা অবৈধ অধিবাসীদের উপর কি হতে পারে? চলুন বিষয়টি ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমেই প্রত্যাবর্তন বলতে কি বোঝায় সেটি পরিষ্কার করা দরকার। অনেকে মনে করেন প্রত্যাবর্তন মানে পুলিশ কেউকে ধরে বিমানে তুলে নিজ দেশে পাঠিয়ে দিল। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। প্রত্যাবর্তন সাধারণত দুই ধরনের হতে পারে। একটি হলো জোরপূর্বক প্রত্যাবর্তন, যেখানে রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী কেউকে দেশে ফেরত পাঠানো হয়। আরেকটি হলো স্বেচ্ছাসেবী প্রত্যাবর্তন, যেখানে ব্যক্তি নিজে সরকারি সহায়তায় নিজ দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক বছর ইতালিতে প্রত্যাবর্তনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। 2024 সালে প্রায় 5,414 জনকে প্রত্যাবর্তন করা হয়েছিল। 2025 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 6,772 জনে, অর্থাৎ প্রতি বছর গড়ে 20 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে। সরকার এখন মনে করছে, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে 2026 সালে 10,000-এর বেশি প্রত্যাবর্তন সম্পূর্ণ করা সম্ভব হবে। ঠিক এই যে একটা চিন্তা ভাবনা, যে ধারাবাহিকভাবে প্রতি বছর প্রায় 20 থেকে 30% করে প্রত্যাবর্তনের সংখ্যা বাড়ছে। 24 সালে ছিল, 25 সালে ছিল, এবং এইটা যদি ধারাবাহিক থাকে, বছরের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেছে। তারা বলছে যে 2 থেকে 3,000-এর মতো অলরেডি নাকি এই 2026 সালে প্রত্যাবর্তন করছে, এবং বাকি যে বছরের সময়টা আছে, এই সময়টা যদি এই ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে সব মিলিয়ে প্রায় লক্ষ্যমাত্রা 10,000-এর বেশি অবৈধ অভিবাসীকে প্রত্যাবর্তন করতে এই সরকার সক্ষম হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে প্রত্যাবর্তন অত্যন্ত জটিল এবং সংবেদনশীল একটি প্রক্রিয়া। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ঘোষণা দেওয়া সহজ হলেও বাস্তবে কেউকে দেশে ফেরত পাঠানোর জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। প্রথমেই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে হয়, এরপর তার নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয়। সেই দেশ যদি নাগরিককে গ্রহণ করতে রাজি না হয়, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা আটকে যেতে পারে। তো এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা খুব ভালো করে বুঝেন। দেখেন, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা হচ্ছে গিয়া স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখের একটি বক্তব্য, যেখানে তিনি বলতেছেন যে এই প্রক্রিয়াটা এত সহজ না। আমরা প্রক্রিয়া করলাম এবং এইখানের কোর্ট সিদ্ধান্ত নিছে যে তাকে দেশে ফেরত পাঠানো হবে বা এই দেশ থেকে বের করে দেওয়া হবে। এটা তাদের সরকারি সিদ্ধান্ত বা প্রশাসনের সিদ্ধান্ত, অথবা কোর্ট থেকে সিদ্ধান্ত নিছে তাকে নিজ দেশে ফেরত যাইতে হবে। কিন্তু নিজ দেশের সরকার যদি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো একজন ব্যক্তিকে গ্রহণ না করতে চায়, তারা যদি চুক্তিতে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন ব্যক্তিও বাংলাদেশে বা অন্য কোনো দেশে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না। এরপর প্রয়োজন হয় প্রশাসনিক ব্যবস্থা, ডিটেনশন সেন্টার, ভ্রমণের নথি, ফ্লাইটের ব্যবস্থা। অনেক ক্ষেত্রে আদালতে আপিলও করা হয়, যার কারণে প্রত্যাবর্তনের মাসের পর মাস কিংবা বছরের পর বছর বিলম্ব হতে পারে। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিবাসন নিয়ে শুধু স্লোগান দিলে হবে না, বাস্তবে কার্যকর করার জন্য প্রশাসনিক সক্ষমতা গড়ে তুলতে হবে। এখন আসি ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও প্রত্যাবর্তন নীতির প্রসঙ্গে। মন্ত্রী দাবি করেছেন, সম্প্রতি কার্যকর হওয়া নতুন নীতিমালা সদস্য দেশগুলোর জন্য প্রত্যাবর্তন কার্যকর করা আরো বেশি সহজ করে তুলবে। ইতালি দাবি করছে, এই পরিবর্তনগুলোর পিছনে রোমের দীর্ঘ কূটনৈতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এখানে একটি বড় প্রশ্ন রয়েছে, নতুন আইন কার্যকর হলেও আদালতের ভূমিকা কি কমে যাবে? নতুন ইউরোপীয় আইন কি প্রত্যাবর্তনকে আগের চেয়ে সহজ করে দেবে, নাকি আদালত আবারও এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবে? তিনি সতর্ক করে বলেছেন, নতুন আইন থাকার সত্ত্বেও প্রত্যেকটি কেস আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। তার মানে আমরা যে রিকোর্স করি, আপিল করি, এটা কিন্তু আমরা করতে পারবো, কোনো ধরনের বাধা থাকবে না, এবং সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু কোর্টই নিবে কোন দেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা
বিবেচনা করা হবে কোন ব্যক্তি আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার যোগ্য, মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আছে কিনা, এসব বিষয়ে শেষ পর্যন্ত বিচারকের ব্যাখ্যার উপর নির্ভর করতে পারে। অর্থাৎ আইন পরিবর্তন হলেও আইনি লড়াই শেষ হয়ে যাচ্ছে না। কিছু মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, মেলোনি সরকার এখন অভিবাসন নীতিতে 3টি বিষয়ে জোর দিচ্ছেন: অবৈধ প্রবেশ কমানো, প্রত্যাবর্ষণ বৃদ্ধি করা এবং প্রশাসনিক প্রক্রিয়াকে আরও কার্যকর করা। তবে এই প্রসঙ্গে এটাও সত্য যে ইউরোপীয় আদালত, মানবাধিকার আইন, আন্তর্জাতিক চুক্তি এবং ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নগুলো এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই 2026 সালে সত্যি 10,000-এর বেশি প্রত্যাবর্ষণ সম্ভব হবে কিনা সেটি কিন্তু সময় বলে দেবে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর ইতালীয় অধিবাসন সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।